আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আচ্ছা, আজকে আমরা জুয়াইন পড়বো। আগে কি ছিল জুয়াইনের নাম? প্রকাশ্য জুয়াইন। তো জুয়াইন যে 1867 সালে ছিল, পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, এই আইনটা রহিতকরণ করে নতুন করে 2026 সালে জুয়া প্রতিরোধ আইন কি এসেছে? জুয়া প্রতিরোধ আইন 2026। আমরা একটু স্ক্রিন শেয়ার দিয়ে আইনটা দেখে দেখে একটু পড়ি, হ্যাঁ? অনেকগুলো ভাষা আছে যেগুলো একদমই নতুন মনে হবে অনেকের কাছে। আশা করি বুঝতে পারবো, যদি মনোযোগ দেন ক্লাসে তাহলে বোঝা যাবে, হ্যাঁ? একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, সর্বপ্রথম আইনটার নামটা আমরা একটু দেখে নেব, যেহেতু নতুন আইন এসেছে 2026 সালে। এই আইন জুয়া প্রতিরোধ আইন 2026 নামে অভিহিত হবে। তাহলে আইনের নামটা কি হবে? জুয়া প্রতিরোধ আইন। অন্যান্য আইনের মতো সংশোধন বা এই সেই এগুলো আমরা লিখি না, যদিও মূলত কিন্তু আইনের সংশোধন হয় না। যেটা আমরা লিখি আইনের নাম, যেমন নারী শিশু নির্যাতন দমন আইন 2000, তাই না? তো পরে সংশোধিত ধারা যখন ব্যবহার করা হয়, শুধুমাত্র ওই ধারার ক্ষেত্রেই কিন্তু সংশোধন কথাটা লেখা হয়, বা এর অন্যান্য ধারাগুলোর ক্ষেত্রে কিন্তু সংশোধন লেখে না, বা ওইভাবে কিন্তু নাই। তো যাই হোক, আমরা এরকম জুয়া আইনটা কিন্তু একেবারে নতুন হলো। তাহলে আগের যে আইনটা ছিল, দেখেন এখানে অনেকগুলো কথা লেখা আছে শুরুতে। পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867, 1867, এই আইনটা রহিত ক্রমে, রহিত মানে ওই আইনটা আর কিন্তু নাই, হ্যাঁ? ওই আইনটা নাই, এটা বাদ দিয়ে এখন এই যে অনলাইনে জুয়া এই সমস্ত কার্যক্রম এগুলো, এই দেখেন কি কি লিখেছে: ডিজিটাল যুগের অনলাইনে জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া, তো এগুলো প্রতিরোধ করার জন্য নতুন করে 2026 সালে এই আইনটা প্রণয়ন করা হলো। তাহলে এই আইনের নাম হলো জুয়া প্রতিরোধ আইন 2026। ইয়া অবিলম্বে কার্যকর হবে। দুই ধারায় বরাবরের মতো আমরা দেখি মাইনর একটা সংজ্ঞাগুলো দুই ধারায়, তার মধ্যে 2-1 যে সংজ্ঞাটা আছে, আপনারা মানি লন্ডারিং আইনে অলরেডি অর্থ বা সম্পত্তি পাচার এটা পড়ে এসেছেন। দেশে বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটিয়ে দেশের বাইরে অর্থ বা সম্পত্তি প্রেরণ করা, দেশের বাইরে যে সম্পত্তিতে বাংলাদেশের স্বার্থ আছে, দেশের বাইরে যে সম্পত্তিতে বা যে অর্থে বাংলাদেশের স্বার্থ আছে, যেটা আনয়নযোগ্য ছিল, সেটা বাংলাদেশে আনয়ন না করা বা বাংলাদেশে আনয়ন থেকে বিরত থাকা। বিদেশে যদি কোনো বাংলাদেশি ব্যক্তির দেনা থাকে, দেনার অতিরিক্ত যদি পরিশোধ করে, সেটাও কি হবে? অর্থ পাচারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, সংজ্ঞাগুলো সবগুলোই আমরা দেখবো, পরে আমরা বলবো যে কোনটা আমরা পরীক্ষার জন্য পড়বো, কোনগুলো বাদ দেওয়া যাবে, একদম ক্লাসের শেষে বলে দেবো, হ্যাঁ? তো প্রথম পর্যায়ে সবগুলো সংজ্ঞা দেখতে হবে, না হলে বোঝা যাবে না, হ্যাঁ? এরপরে দেখি 2-এ বলেছে, দেখেন, অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া, ইন্টারনেট, টেলিফোন, মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিপিএন, প্রক্সি বা অন্য কোনো প্রযুক্তিগত যোগাযোগ, এই এই যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি অনলাইনে জুয়ার ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো পরিচালনা করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়া খেলে, বেটিং করে, কোনো পেজ বা চ্যানেল পরিচালনা করে জুয়ার উদ্দেশ্যে, মানে এই 2-এর যে কথাগুলো দেখেন, ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক, স্যাটেলাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিপিএন, প্রক্সি, এগুলো ব্যবহারের মাধ্যমে যদি কেউ জুয়ার ওয়েবসাইট খোলে, পরিচালনা করে, কোনো পেজ খোলে, পরিচালনা করে, জুয়ার উদ্দেশ্যে অ্যাকাউন্ট খোলা, পরিচালনা করা, টাকা পয়সা জমানো, হস্তান্তর, উত্তোলন, কোনো বিদেশি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে বা সহযোগী হিসেবে কাজ করে, তাহলেও তিনি অনলাইন জুয়া খেলেছেন অথবা দূরবর্তী জুয়ার অপরাধ করেছেন বলে গণ্য হবেন। এটা আপাতত আমরা সংজ্ঞা পড়ছি যে এই এই বিষয়গুলো দূরবর্তী জুয়া বা অনলাইন জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া বলতে কি বোঝায়। এই মাধ্যমগুলো ডিজিটাল যে কোনো মাধ্যম, ডিজিটাল যে কোনো কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্ক, যোগাযোগ মাধ্যম, ভিপিএন, এগুলো ব্যবহারের মাধ্যমে, প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে যখনই জুয়া খেলবে, বেটিং করবে, এগুলো সব কি হবে? অনলাইন জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, 3-এ বলেছে অনলাইন বেটিং। দেখেন, অনেকের একটু প্রশ্ন আসতে পারে, বেটিং আবার কি, জুয়া আবার কি, জুয়া কোনটাকে বলে, বেটিং কোনটাকে বলে? দেখেন, বেটিং বলতে বাজি ধরা, তাই না? আমরা জানি কিছুদিন যাবত
মোটামুটি ফুটবল বিশ্বকাপ নিয়ে মোটামুটি অনেক ধরনের বাজি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধেরও সৃষ্টি হয়েছে। তো এই যে কোনো সুনির্ধারিত কোনো বিষয়ের উপরে যদি বাজি ধরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সুনির্ধারিত বিষয়ের উপরে বাজি ধরে, আজকে বাংলাদেশ জয়লাভ করবে, এই যে বাজি ধরলাম, কত টাকা বাজি, যদি হেরে যান তাহলে এত টাকা দিতে হবে, আমি জিতে গেলে আমাকে এত টাকা দিতে হবে, এইভাবে কোনো সুনির্ধারিত বিষয়ের উপরে বাজি ধরলে এটাকে বলে বেটিং। হ্যাঁ, তো যখন অনলাইন মাধ্যমগুলো ব্যবহার করে আপনি অনলাইনে যে কোনো একটা ই স্পোর্টস হতে পারে, কোনো প্রতিযোগিতা হতে পারে, খেলাধুলা হতে পারে, এটার উপরে যখন টাকা বিনিয়োগ করবেন, অনলাইনে যখন টাকা দিবেন, তখন এইটা কি হবে, অনলাইন বেটিং বলে গণ্য হবে। তাহলে জুয়া খেলা বলতে সামগ্রিক খেলাগুলোকে বোঝায়। তাস, পাশা, বেটিং করা সবগুলোই কিন্তু জুয়া খেলা, টোটালটা হচ্ছে জুয়া খেলা। এরই একটা সুনির্ধারিত রূপ হচ্ছে অনলাইন বেটিং। বুঝতে পারলাম জুয়ার সঙ্গে অনলাইন বেটিং এর অংশ। অনলাইন বেটিংও এক রকমের জুয়া, কিন্তু সকল জুয়া খেলা অনলাইন বেটিং নয়। বুঝতে পারছি? আচ্ছা, খেলাধুলা দেখেন, অনলাইন বেটিং সংজ্ঞাটা একটু দেখবো আমরা। অনলাইন বেটিং অর্থ খেলাধুলা, প্রতিযোগিতা, ই স্পোর্টস, নির্বাচন, যে কোনো নির্বাচন, কোন দল জিতবে হারবে, বেট ধরলেন, বিনোদনমূলক অনুষ্ঠান অথবা অন্য কোনো ঘটনার ফলাফল বা তার উপরে অন্য কোনো ঘটনার ফলাফলের উপরে অর্থ বা সম্পদের বিনিময়ে অনলাইন, ডিজিটাল, ইলেকট্রনিক মাধ্যমগুলো, এগুলোর মাধ্যমে পরিচালিত কোনো বেটিং কার্যক্রম, এগুলোকে বলা হবে অনলাইন বেটিং। এছাড়াও এই ধরনের কতগুলো বেটিং এর কথা বলা আছে, স্পোর্টস বেটিং, লাইভ বেটিং, এক্সচেঞ্জ বেটিং, ক্যাসিনো বেটিং, ভার্চুয়াল বেটিং, কি কি ধরনের বেট করা হয়, কি কি ধরনের বাজি ধরা হয়, বিভিন্ন এগুলো উদাহরণ দিয়েছে তারা। হ্যাঁ, তাহলে বেটিং জিনিসটা বুঝলাম, যে কোনো খেলার উপরে হতে পারে, যে কোনো ঘটনার ফলাফলের উপরে হতে পারে, আজকে এই ঘটনা ঘটবে, টাকা বা সম্পদের বিনিময়ে অনলাইনের মাধ্যমে যদি কোনো বাজি পরিচালিত হয় সেটাকে বলা হবে অনলাইন বেটিং, সহজ ভাষায় যদি লেখেন। এইবার আমরা দেখবো একটু ক্রিপ্টোকারেন্সি বলতে কাকে বোঝায় বা ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি মানে হলো ডিজিটাল টাকা। সহজ কথায় যদি বলি, ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল টাকা। অর্থাৎ টাকা যেমন আমরা এমনি দেখতে পাই, টাকা, কয়েন, মুদ্রা দেখতে পাই, এরকম ডিজিটাল মাধ্যমে যে টাকাগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। তার মধ্যে বিটকয়েন, বিটকয়েনও একটা ক্রিপ্টোকারেন্সি। ইথেরিয়াম, ইউএসডিটি, টোকেন, ভার্চুয়াল কয়েন, এগুলো আজান দিয়ে দিল। আচ্ছা, হোক, তাহলে বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি, টোকেন, ভার্চুয়াল কয়েন অথবা অন্য কোনো বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা বা সম্পদগুলোকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সি সংজ্ঞাটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে ভালো করে বুঝে নিতে হবে। আসেন দেখি আগে বিটকয়েন জিনিসটা কি। একটু ছেলেরা অনেকেই বোঝেন, মেয়েরা বোঝেন না, একটু ভালো করে বুঝে নেন। বিটকয়েনটা মূলত ইন্টারনেটে ব্যবহৃত এক ধরনের টাকা। আমরা যেমন এমনিতে কয়েন গুলো ব্যবহার করি, এরকম অনলাইনেও এক ধরনের কয়েন ব্যবহার করা হয়, এটাকে বলে বিটকয়েন। এই বিটকয়েনের কিন্তু দাম ওঠানামা করে, কখনো বিটকয়েন বেশি দাম দাম চড়া হতে পারে, কমে যেতে পারে, অর্থাৎ এটা সুনির্ধারিত কোনো দাম নেই, দামটা মার্কেটের উপর ডিপেন্ড করে, এটা ওঠানামা করে। বিটকয়েনের টাকাগুলো ব্যাংক ছাড়াই, ব্যাংকের সাহায্য ছাড়াই আপনি এখান থেকে আরেকখানে পাঠাতে পারবেন। সোজা কথায় বলতে গেলে ইন্টারনেটে ব্যবহৃত যে টাকা কয়েন আকারে ব্যবহার করা হয় এটাকে বলা হয় বিটকয়েন। এরপরে আসেন ইথেরিয়াম। ইথেরিয়াম কিন্তু টাকা নয়, ইথেরিয়াম হলো একটা প্ল্যাটফর্ম। এখানে ইথার বলে একটা টাকা ব্যবহার, বিটকয়েনের মতোই একটা টাকা এখানে ব্যবহার করা হয়। ইথার হলো টাকা। আচ্ছা আপু, এই মুহূর্তে মেসেজ গুলো কিন্তু আমি দেখতে পাবো না। হ্যাঁ, তো ইথার হলো টাকা, যেটা কি ব্যবহার হয়, ইথেরিয়ামের মধ্যে ব্যবহার হয়, একটু খেয়াল করেন। অ্যান্ড্রয়েড ফোন সবাই ব্যবহার করি, এই সম্পর্কে তো জ্ঞান সবারই আছে, তাই না? তো অ্যান্ড্রয়েড এর মধ্যে কি কি থাকে দেখেন, প্লে স্টোরের যে কোনো অ্যাপস কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে চলে। তো অ্যান্ড্রয়েড হলো একটা অপারেটিং সিস্টেম, আর এর মধ্যে প্লে স্টোরের যে অ্যাপ গুলো এগুলো সবগুলো অ্যান্ড্রয়েডের মধ্যে চলে। তো এরকমই ইথেরিয়াম হলো একটা প্ল্যাটফর্ম, যেখানে এই বিটকয়েন বা টাকা পয়সা গুলো এখানে কি করা হয়, এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, টোকেন এইভাবে একইভাবে কোনো কিছুর বিনিময়ে আমরা টোকেন নেই না, দেখবেন বড় বড় যে ব্যায়ামাগার আছে বা খেলাধুলার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে দেখবেন টোকেন, টাকার বিনিময়ে টোকেন দেয়, এই টোকেন দিয়ে আপনি এখানে গাড়িগুলোতে বাচ্চাদেরকে খেলার জন্য নিয়ে যেতে পারবেন। তো এরকম অনলাইনেও টোকেন ব্যবহার করা হয়। হ্যাঁ, ভার্চুয়াল কয়েন বলতে পারি আমরা। হ্যাঁ, তাহলে টোকেন বলতে সাধারণত ডিজিটাল বাজারগুলোতে ব্যবহারের জন্য বিশেষ যে কুপন, এটাকে বলা হয় টোকেন। ভার্চুয়াল কয়েনও হলো এই ডিজিটাল বাজারে ব্যবহৃত যে কয়েন। আর ইউএসডিটি, এটা বলতে সাধারণত এক ইউএসডিটি একটা স্টেবল কয়েন, এটার একটা
সুনির্ধারিত মূল্য আছে, যেমন বিটকয়েনের দামটা কিন্তু ওঠানামা করে, এটার দাম ওইভাবে ওঠানামা করে না, এটা স্টেবল। তো এটা ধরেন এক ইউএসডিটি মানে হচ্ছে 1 মার্কিন ডলারের, প্রায় 1 মার্কিন ডলারের সমপরিমাণ, এভাবে করে হিসাবগুলো। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা ক্রিপ্টোকারেন্সি এরকম একটা ধারণা পেলাম যে ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা যেমন বাস্তবিক ক্ষেত্রে টাকা ব্যবহার করি, অনলাইনেও এরকম টাকাগুলো ব্যবহার করা হয়, যে টাকাগুলোর আলাদা আলাদা নাম রয়েছে, বিটকয়েন, ইথার, ইউএসডিটি, টোকেন, ভার্চুয়াল কয়েন। হ্যাঁ, এবার আসেন বিকেন্দ্রীভূত বলতে বোঝায় হচ্ছে ডিসেন্ট্রালাইজ। দেখেন একটা জিনিস হলো কি, আপনি একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, এই ব্যাংকটা কোনো না কোনো কর্তৃপক্ষ কর্তৃক, এই ব্যাংকটা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, ব্যাংক তো কোনো না কোনো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত, তাই না? ব্যাংক যে কোনো এখানে একজন আলাদা একজন ব্যক্তির নিয়ন্ত্রণে ব্যাংকটা পরিচালিত হবে, তাই না? ব্যাংক, বীমা, এগুলো কি হয়, পরিচালিত হয়। আচ্ছা, তো এগুলোর সাধারণত নিয়ন্ত্রণাধীন কোনো একজন ব্যক্তির নিয়ন্ত্রণাধীন বা কোনো একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন থাকে। হ্যাঁ, তো যেটার কোনো নিয়ন্ত্রণ নাই, যে কোনো ব্যক্তি এখানে টাকা তৈরি করতে পারে, টাকা এখানে বিনিয়োগ করতে পারে, এইটাকে বলে বিকেন্দ্রীভূত করা, অর্থাৎ সকলের জন্য উন্মুক্ত, যেটা সকলের জন্য উন্মুক্ত, এই যে সবাই নিয়ন্ত্রণ করতে পারবে। ব্যাংক যেমন যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে, এটা ব্যাংকের ক্ষমতা, কিন্তু সাধারণত ক্রিপ্টোকারেন্সি গুলো, এই যে বিটকয়েন গুলো, এগুলো যে কোনো ব্যক্তি যে কোনো সময় তৈরি করতে পারে, বিনিয়োগ করতে পারে। হ্যাঁ, এইটাই হলো ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ সহজ কথায় একটু বাম দিকে লিখে রাখেন ডিজিটাল টাকা। হ্যাঁ, এরপরে যাব আমরা গোস্ট সিম। এটা আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে নাম পরিচয় নাই, ঠিকানা নাই, ভৌতিক সিম, যে সিম গুলো প্রকৃত ব্যবহারকারীর পরিচয়বিহীন বা অযাচাইকৃত গোপন পরিচয়ে ব্যবহৃত যে সিম কার্ড, এগুলোকে বলা হয় ঘোস্ট সিম। জুয়ার মধ্যে কি আসবে দেখেন, জুয়ার মধ্যে এই যে এতগুলো বেটিং পরে আসলেন, এগুলোও জুয়া। তাহলে জুয়ার মধ্যে সকল প্রকার বাজি ধরা বা পণ, অর্থ বা মূল্যের বিনিময়ে হাউজি, বিঙ্গো, লটারি, বিভিন্ন ধরনের খেলার নাম দিয়েছে তারা। জুয়ার উদ্দেশ্যে যদি টাকা পয়সা, মূল্যবান বস্তু বিনিয়োগ করা হয়, সংগ্রহ করা হয়, উত্তোলন করা হয়, এগুলোও জুয়া। পাশাপাশি জুয়া খেলার সুবিধার্থে কোনো স্থান, সামগ্রী, যন্ত্রপাতি, ডিজিটাল অবকাঠামোগুলো সরবরাহ করা, এগুলো জুয়ার অন্তর্ভুক্ত। এবার আমরা দেখব জুয়ার স্থান। তাহলে মোটামুটি জুয়া খেলা বলেই গণ্য হবে। আবার অর্থ বিনিয়োগ করা, এখান থেকে অর্থ সংগ্রহ করা, কোনো জুয়া খেলার সুবিধার্থে কোনো জায়গা, যন্ত্রপাতি, সামগ্রী, অবকাঠামো সরবরাহ করা, এটাও জুয়ার অন্তর্ভুক্ত হবে। এরপরে জুয়ার স্থান দেখেন, আমরা যেমন আগে পড়েছিলাম জুয়ার স্থান যেখানে তাস পাশা এগুলো পাওয়া যায়, জুয়ার আখড়া বলে বিবেচিত হবে, অনেকটা ওই রকম, যে কোনো বাড়ি, ঘর, ক্লাব, অফিস, কল সেন্টার, সাইবার ক্যাফে, যানবাহন, নৌকার উপর জুয়া খেলে না? খেলে, কিন্তু পুলিশের ভয়ে নৌকার উপরেও অনেকে জুয়া খেলে। আকাশযান, দেখেন আকাশযান, সার্ভার রুম, ডেটা সেন্টার, ডিজিটাল প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া গ্রুপ বা চ্যানেল, অথবা অন্য কোনো বাস্তব হতে পারে, ভার্চুয়াল হতে পারে, দুইটাই হতে পারে। দুই রকম স্থান যেগুলো জুয়া বা বেটিং এর জন্য বা লেনদেনের জন্য অথবা প্রযুক্তি সহায়তার কাজে, এই ধরনের জুয়ার প্রচারণা বা প্রযুক্তির কাজে ব্যবহৃত হয়, সহায়তার কাজে ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় জুয়ার স্থান। তার মানে কোন জায়গাটা জুয়ার স্থান? নৌকাও হতে পারে, কোনো একটা নৌকা, অথবা এমন কোনো সার্ভার রুম, অথবা কোনো আকাশযান হতে পারে, যে কোনো বাড়ি, ক্লাব, কক্ষ, কল সেন্টার হতে পারে, যে কোনো ওয়েবসাইট হতে পারে। যদি আপনি অনলাইন চিন্তা করেন, ভার্চুয়াল স্থান চিন্তা করেন, তাহলে ওয়েবসাইট হতে পারে, মোবাইল অ্যাপ হতে পারে, আপনার ফোনটা, এটা হতে পারে জুয়ার স্থান। হ্যাঁ, এরপরে আরো অনেকগুলো কথা বলেছে দেখেন, নাচ গান খেলা। নাচ গান খেলা এটা একটা অনুষ্ঠান, এটা জুয়ার মধ্যে পড়ে না, কিন্তু নাচ গান খেলার আড়ালে যদি দেখেন কার্নিভাল মূলত বোঝায়, কার্নিভাল বলতে যে কোনো উৎসব, সেটা হতে পারে যে কোনো আনন্দ মেলা অথবা শোভাযাত্রা, কার্নিভাল, সার্কাস প্রদর্শনীর আড়ালে যদি জুয়াবাজি করা হয়, লটারি করা হয়, এই স্থানগুলো ব্যবহৃত যে কোনো স্থাপনা জুয়ার স্থান বলে বিবেচিত হবে। তাহলে মোটামুটি এগুলো বুঝতে পারলাম তো আমরা কি কি পড়েছি। দেখেন, অর্থ বা সম্পত্তি পাচার আগে থেকেই আমরা এটা জানি। অনলাইন জুয়া, অর্থাৎ অনলাইন মাধ্যমগুলো ব্যবহার করে যে জুয়া খেলা, এটাই হলো অনলাইন জুয়া। এরপরে বলেছে বেটিং কাকে বলে, বেটিং কোনো একটা সুনির্ধারিত বিষয়ের উপরে বাজি ধরা, এটাকেই বেটিং বলে। তবে হ্যাঁ, বেটিং এর মধ্যে অনলাইন মাধ্যম ব্যবহার করা হলে আলাদা নাম দিয়েছে অনলাইন বেটিং। হ্যাঁ, এরপরে দেখলাম আমরা ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ অনলাইনে যে টাকাগুলো ব্যবহার হয়, বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি, টোকেন,
আবার ভার্চুয়াল কয়েন এগুলোকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। এরপরে দেখলাম আমরা ভৌতিক সিম, যে সিমের কি নাম পরিচয় যাচাই করা যায় না। জুয়ার মধ্যে বাজি ধরা থেকে শুরু করে অন্যান্য সকল খেলা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে জুয়ার স্থান, বাস্তব যে কোনো স্থানও জুয়ার স্থান বলে বিবেচিত হবে, আবার ভার্চুয়াল কোনো স্থানও কিন্তু জুয়ার স্থান বলে বিবেচিত হবে। এরপরে দেখব জুয়ার সামগ্রী। জুয়ার সামগ্রীর মধ্যে কি কি থাকে, আগে আমরা দেখেছিলাম যে যেগুলো দিয়ে জুয়া খেলা হয় এগুলোই হলো জুয়ার সামগ্রী। কিন্তু এখানে দেখেন অনলাইন জুয়া খেলা অথবা অনলাইন জুয়া বেটিং, অনলাইন বেটিং পরিচালনার জন্য ব্যবহৃত, এই পর্যন্ত কিন্তু সামগ্রী নয়। এই পর্যন্ত হলো এই খেলাগুলোর জন্য ব্যবহৃত টেবিল। এইবার আসেন, এগুলো হলো সামগ্রী। টেবিল, টেবিল, গেম, কার্ড, কয়েন, পাশা, টোটালাইজেটর, কম্পিউটার, মোবাইল ডিভাইস, সার্ভার, সফটওয়্যার, ওয়েবসাইট, ডেটাবেস, ডিজিটাল ওয়ালেট। ডিজিটাল ওয়ালেট কি, আপনাদের ওয়ালেট আছে না? এটা তো আপনারা ব্যবহার করেন অ্যানালগ। আরেকটা আছে ডিজিটাল ওয়ালেট, যেমন আপনার বিকাশ অ্যাকাউন্ট হতে পারে, আপনার যে অনলাইন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হতে পারে, এগুলোকে বলা হয় ডিজিটাল ওয়ালেট। হ্যাঁ, তো এই যে ডিজিটাল ওয়ালেট গুলো, এগুলো টোটালাইজেটর, কম্পিউটার, মোবাইল ডিভাইস, সার্ভার, অন্য কোনো কল সেন্টার ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি, রেকর্ডপত্র, সব কিছু জুয়ার উপকরণ বা জুয়ার সামগ্রী বলে বিবেচিত হবে। আচ্ছা, টোটালাইজেটরের একটু সংজ্ঞা পরে দেয়া আছে, আগে একটু বলে নেই। দেখেন, এটা হলো টোটালাইজেটর কিন্তু একটা মোটামুটি একটা কোম্পানির নাম বা কোনো একটা গোষ্ঠীর নাম। ওরা কি করে, মনে করেন 100টা ঘোড়ার উপরে বাজি হবে, এর মধ্যে 100টার উপরেই তো কোনো না কোনো লোক কিন্তু ওটার উপরে বাজি ধরে যে এই ঘোড়াটা জিতলে আমি এত টাকা দেব। তো এরকম ধরেন 100টা না 10টা ঘোড়ার উপরে এরকম বাজি ধরা হলো। একটা প্রতিষ্ঠান থাকবে সকল বাজির টাকা একত্রিত করবে। 10টা ঘোড়ার উপরে 50 জন লোক ধরেন কি করেছে, বাজি ধরেছে। তার মধ্যে 7 নম্বর যে ঘোড়াটা, সেই ঘোড়াটা ফার্স্ট হলো। তো 7 নম্বরে যে যে ধরেন 5 জন লোক ওটাতে বাজি ধরেছিল, বাকিরা সবাই অন্যান্য ঘোড়ায় বাজি ধরেছিল। তো 7 নম্বরের উপরে যে 5 জন লোক বাজি ধরেছে সকল টাকা একত্রিত করে ওই 5 জনকে ভাগ করে দিবে। তো এই কাজগুলো তো আর একা ওরা করতে পারে না, কোনো একটা প্রতিষ্ঠান তাদেরকে সাহায্য করে, এরাই হলো টোটালাইজেটর। তো দেখেন, যদিও এটা একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু যন্ত্রের মতো কাজ করে, এই জন্য টোটালাইজেটরকে বলা হয় অনলাইন জুয়ার সামগ্রী। বুঝতে পারলাম ঘটনাটা? অর্থাৎ ওরা কি করে, সকলের টাকাগুলো একত্রিত করে, নিজেও কমিশন নেয়, কমিশন যে নেয় না এমন না, নিজেরাও কিন্তু কমিশন গ্রহণ করে, পাশাপাশি সকলের টাকা একত্রিত করে যেটা জিতে গেল সেই ব্যক্তিদের মধ্যে পুনরায় টাকাটা বন্টন করে। আচ্ছা, এই জন্য টোটালাইজেটরকে বলা হয় জুয়ার সামগ্রী। আচ্ছা, এরপরে টোটালাইজেটরের সংজ্ঞাটা দেখি কি বলেছে। দেখেন, এমন কোন যন্ত্র বা সফটওয়্যার অথবা ব্যবস্থা বা প্রযুক্তি যেটা বহু ব্যক্তির মধ্যে বাজি গ্রহণ, হিসাব সংরক্ষণ, ফলাফল নির্ধারণ, পুরস্কার বন্টনের কাজে ব্যবহৃত হয়। বাজির টাকাটা কতটা হবে, সকলের বাজি নেওয়া, হিসাবটা সংরক্ষণ করা, ফলাফল নির্ধারণ করা, কে কত টাকা পুরস্কার পাবে, এগুলো নির্ধারণ করা, এরাই হলো টোটালাইজেটর। তো এখানে সফটওয়্যারও ব্যবহৃত বা হতে পারে, কোনো ব্যক্তিও এখানে সম্পৃক্ত থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখবো ডিজিটাল গ্যামলিং প্ল্যাটফর্ম। ডিজিটাল গ্যামলিং মানে জানি আমরা অনলাইনে যে জুয়া খেলে, এই প্ল্যাটফর্মগুলো কোনগুলো, যে কোনো ওয়েবসাইট হতে পারে, মোবাইল অ্যাপ, সার্ভার, ক্লাউড ভিত্তিক সিস্টেম, সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ, কোনো গ্রুপ, কোনো চ্যানেল, এগুলো তো এখন একদম অ্যাভেলেবল হয়ে গেছে, তাই না? সবাই এগুলোর মাধ্যমে অনেক জুয়ার উপরে অনেক কিন্তু জুয়া খেলে এখন। মোটামুটি যারা বসে টসে থাকে ওইভাবে কাজের সাথে জড়িত না, সবাই অনেকে কাজ করেও কিন্তু জুয়া খেলে। তো যাই হোক, তারা কিন্তু জুয়ায় আসক্ত, অনেকে আসক্ত হয়ে গেছে, অনেক পরিবার ধ্বংস হচ্ছে এভাবে। এই দেখেন, ডিজিটাল ওয়ালেটের সংজ্ঞা দিয়েছে তারা। ডিজিটাল ওয়ালেট কি জিনিস, ইলেকট্রনিক বা ভার্চুয়াল অর্থ সংরক্ষণ, স্থানান্তর, লেনদেন বা ব্যবস্থাপনা সেবা। তাহলে আপনার ইলেকট্রনিক বা ভার্চুয়াল টাকা সংরক্ষণ, এমনি টাকাগুলো আপনি কোথায় রাখেন, আপনার পকেটে রাখেন অথবা মানি ব্যাগে রাখেন, এরকমই একটা মানি ব্যাগ যেটাতে কি করা হয়, ইলেকট্রনিক টাকা পয়সাগুলো রাখা হয়, এটাকেই বলা হয় ডিজিটাল ওয়ালেট। আচ্ছা, এরপরে ডিজিটাল সম্পদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি, টোকেন, ভার্চুয়াল কয়েন, এগুলো ডিজিটাল সম্পদ বলে গণ্য হবে। সিআরপিসি পড়বো না, ব্যক্তি পড়বো না, আমরা এগুলো জানি। বেটিং বা বাজি ধরা, এই দেখেন এখানে পড়েছেন, 3-এ পড়ে এসেছেন অনলাইন বেটিং, এই বাজিটা কেবল অনলাইনে। হ্যাঁ, 3-এর যে বাজিটা এটা কেবলমাত্র অনলাইনে, আর এই যে বেটিং এটা অফলাইনের বেটিং এর কথা বলা হয়েছে। বেটিং বা বাজি, দেখেন বাজি বা পণ কোনো খেলা, কোনো প্রতিযোগিতা অথবা কোনো ঘটনার উপরে, ঘটনার ফলাফলের উপরে টাকা বিনিয়োগ করা, আর্থিক মূল্যমানের কোনো বস্তু ঝুঁকির মধ্যে রেখে
ঝুঁকির মধ্যে রেখে লাভের উদ্দেশ্যে চুক্তিতে অংশগ্রহণ, কোনো চুক্তি করা বা অংশগ্রহণ করা। তাহলে দেখেন, আপনি যে সবসময় টাকাই দিবেন এমন না, আপনার সম্পদের আর্থিক মূল্য আছে। মোবাইল ফোনটা আছে না দাম, এটা আপনি বাজি রাখলেন যে আমি হেরে গেলে মোবাইল ফোন দিয়ে দেবো। তো এরকম কোনো কিছু বাজি রেখে যদি চুক্তিতে অংশগ্রহণ করে, বেট করে, বাজি ধরে, এটাই হলো বাজি। এরপরে বলেছে বাজি কর। তাহলে বাজি কাকে বলে? বাজি হলো কোনো বিষয়ের উপরে, কোনো প্রতিযোগিতা বা কোনো বিষয়ের উপরে কি করা, ঝুঁকি নেয়া, ঝুঁকি নিয়ে চুক্তি করা, এটা হলো বাজি। এই বাজিটাই যখন অনলাইনে অনুষ্ঠিত হবে তখন এটাকে বলবো আমরা অনলাইন বেটিং। আর এই বাজি বলেন, অনলাইন বেটিং বলেন, জুয়া বলেন, সবকিছুই হলো জুয়া। সকল প্রকার বাজি বা পণ হলো জুয়া। বুঝতে পারলাম? এই হলো জুয়া, হলো মা। আর বাকি যেগুলো দেখলেন এগুলো হলো শাখা প্রশাখা, সন্তান বলতে পারি। এভাবে আর কি আমরা জিনিসটা সহজ ভাবে নেব। আচ্ছা, এরপরে আসেন বাজিকর। বাজিকর মানে যে দুষ্ট লোকটা কি করতেছে, জুয়া খেলতেছে। যারা, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জুয়ায় অংশগ্রহণ করে, বাজিতে অংশগ্রহণ করে, বেটিং করে, এগুলো হলো জুয়া। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, অডস নির্ধারণ। অডস মানে হচ্ছে কত টাকা নির্ধারণ হবে, কত টাকা বাজিতে জিতলে কে কাকে কত টাকা দিবে। এই মধ্যস্থতাকারী ব্যক্তিরাও কি হবে, বাজিকর বলে গণ্য হবে, বা জুয়া খেলে এই ধরনের বেটার বলে গণ্য হবে। আচ্ছা, ভুয়া MFS অ্যাকাউন্ট, এইটা দেখেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট। হ্যাঁ, ভুয়া অ্যাকাউন্ট থাকে, নাম ঠিকানা পরিচয় ভুয়া দিয়ে তারা কি করেছে, মিথ্যা বা জাল অ্যাকাউন্ট খুলেছে, অন্য ব্যক্তির পরিচয় ব্যবহার করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো ব্যবহার করে। তো এরকম যদি কোনো জাল বা মিথ্যা ব্যক্তির পরিচয় বহন করে কোনো অ্যাকাউন্ট খোলা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য, সেটাকে বলা হবে ভুয়া MFS অ্যাকাউন্ট। এরপরে ভুয়া সিম, যে এই সিম কি, NID একরকম সিম দিয়ে খোলা, আপনি দেখবেন অনেকগুলো সিম পাওয়া যায়, ভুয়া সিম। কোনো ব্যক্তি অপরাধ করেছে, তাকে শনাক্ত করতে গিয়ে দেখলেন এমন একজন ব্যক্তির তথ্য বা পরিচয় বের হয়ে আসলো যার অপরাধের সাথে সম্পৃক্ততাই নাই, অর্থাৎ আরেকজনের NID ব্যবহার করে, আরেকজনের পরিচয় ব্যবহার করে কি করেছে, সিম রেজিস্ট্রেশন করেছে। এরকম মিথ্যা বা ধারকৃত, কলঙ্কৃত কোনো ব্যক্তির পরিচয় ধার করে যদি NID বা বায়োমেট্রিক তথ্যগুলো ব্যবহার করে কোনো সিম কার্ড নিবন্ধন করে, এই সিমগুলোকে বলা হবে ভুয়া সিম। আচ্ছা, এরপরে VPNটা দেখবো। VPN কি জিনিস? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এই VPN বা প্রক্সি যে নেটওয়ার্ক গুলো আছে, প্রক্সি সার্ভার আছে, দেখেন আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করার পর ওই যে তাদের যে লিগাল যে অ্যাড্রেস থাকে, http:// এরকম থাকে না, তো এটা আপনি সরাসরি লিঙ্কে প্রবেশ করলেন, এটা হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আরেকটা হলো আপনি প্রক্সির মাধ্যমে ঢুকলেন, আপনার নাম ঠিকানা পরিচয়গুলো গোপন করে প্রক্সি সার্ভার ইউজ করে ঢুকে পড়লেন। আমার নাম রেবেকা, ওখানে আমার আরেকটা নাম শো করলো। তো আরেকটা মাধ্যম ব্যবহার করে করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করা, ওই মাধ্যমটা হলো প্রক্সি। হ্যাঁ, প্রক্সি সার্ভার। একইভাবে VPN হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ এটা এমন একটা নেটওয়ার্ক যেটা কোনো ব্যক্তির নাম পরিচয়, প্রকৃত অবস্থান, কোথায় আছে তিনি, তার লোকেশন, এগুলো গোপন করতে বা পরিবর্তন করতে সক্ষম। যেমন অনলাইন ডেভেলপ করেছে সেরকম অপরাধেরও প্রবণতা বেড়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন বহুমুখী অপরাধও সৃষ্টি হয়েছে। দেখেন, VPN এর মাধ্যমে মানুষ নাম ঠিকানা এগুলো পরিবর্তন করতে সক্ষম, পাশাপাশি কি করে, কোথায় অবস্থান, কি অবস্থান। এখন ফেক কল করা যায়, অনলাইনে ফেক কল করা যায় না, দেখবেন আপনার প্রাইভেট নম্বর দেখায়। অ্যাপস ব্যবহার করে, আলাপন কি কি অ্যাপস এসেছে এগুলো ব্যবহার করে কিন্তু কি করা যায়, যে কোনো ব্যক্তিকে লুকিয়ে কল করা যায়, নিজের পরিচয় গোপন রেখে কল করা যায়। তো এইরকম নেটওয়ার্ক গুলো, এটা হলো VPN। হ্যাঁ, প্রক্সি বা VPN বলা হয় এই ধরনের সার্ভার বা নেটওয়ার্ক গুলোকে। এরপরে দেখেন ম্যাচ ফিক্সিং। এটা ছেলেরা আপনারা জানেন, কোনো একটা খেলা কোনো সুনির্ধারিত ব্যক্তি গোষ্ঠী কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আগে থেকেই, খেলা শুরু হওয়ার আগেই কি করে, ফিক্স করে ফেলে যে আপনাকে এত টাকা দেবো বা এই পরিমাণ সম্পদ দেবো, এই সম্পদের বিনিময়ে আপনাকে খেলা, ধরেন কোনো একজন ভালো খেলোয়াড়কে হায়ার করা হলো, গোপনে ফিক্স করা হলো যে তুমি ভালো খেলবা না, তাহলে তুমি এই পাবা ওই পাবা। এইভাবে কোনো খেলা বা প্রতিযোগিতার ফলাফল পূর্ব নির্ধারণ করে অবৈধ উদ্দেশ্যে প্রভাব বিস্তার করে ষড়যন্ত্র করে আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে ফিক্স করা জিনিসটাকে, এটাকে বলে ম্যাচ ফিক্সিং। এভাবে কি করা হয়, স্পটও ফিক্সিং করা হয়, কোনো একটা সুনির্ধারিত জায়গাও ফিক্স করে দেয়া যায়। আচ্ছা, মিরর সাইট, পূর্বে ব্লককৃত নিষিদ্ধ জুয়া ওয়েবসাইটে অনুরূপ বিকল্প ডোমেইন বা
প্রতিলিপি পুনঃ প্রকাশিত ওয়েবসাইট, মিরর ওয়েবসাইট। একটা ওয়েবসাইট আপনি এটা গ্যামলিং এর কাজে ব্যবহার করেন কোনো কারণে নেট এটা বুঝতে পারলো, অথবা আপনার এটা ব্লক করে দেওয়া হলো, আপনি বিকল্প মাধ্যম ব্যবহার করে ওই রকমই সেম সেম আরেকটা ওয়েবসাইট খুললেন বা এই ওয়েবসাইটের ক্লোন করলেন, করে বিকল্প ডোমেইন ব্যবহার করলে পুনরায় ওই ওয়েবসাইটটা আপনি প্রকাশ করে দিলেন, এটাই হলো মিরর। অর্থাৎ দেখেন আয়নার মতো, আয়নাতে যেমন আমরা রিফ্লেকশন দেখতে পাই, প্রতিচ্ছবি, একইভাবে ওই আগের ওয়েবসাইটটাই শুধু একটু কি করা, একটু নতুন করে প্রকাশ করা, পুনঃপ্রকাশিত ওয়েবসাইট। আচ্ছা, সাইবার ট্রাইব্যুনাল আমরা জানি, সাইবার সুরক্ষা আইন, এটার সঙ্গে কিন্তু অনেকগুলো বিষয় রিলেটেড, হ্যাঁ, এই অনলাইন গ্যাম্বলিং বা জুয়ার অপরাধের সঙ্গে। এরপরে দেখবো, এই পর্যন্ত ছিল সংজ্ঞাগুলা, হ্যাঁ, আরেকবার একটু দেখি কি কি পড়লাম। অর্থ পাচার লাগবে না। 2 নাম্বারটা দেখবো আমরা, 2-এর 2, অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া, ইন্টারনেট, টেলিফোন, মোবাইল নেটওয়ার্ক, সহজভাবে লিখবেন, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন নেটওয়ার্ক অথবা কি কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে, ওই যে সাইবার সুরক্ষায় আপনারা যে ভাষাগুলো শিখেছেন এগুলো লিখে ফেলবেন, এগুলোর মাধ্যমে যদি কি করা হয়, কোনো জুয়া খেলা হয়, সেটাকে বলা হয় অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া। এরপরে লিখলেন অনলাইন বেটিং, যে কোনো খেলাধুলার উপরে, যে কোনো ই স্পোর্টস হতে পারে, নির্বাচন, বিনোদনমূলক অনুষ্ঠানের উপরে, কোনো ঘটনার ফলাফলের উপরে যদি অনলাইন বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো বেটিং করা হয়, এটাকে বলা হয় অনলাইন বেটিং। দুই একটা উদাহরণ দিয়ে দিবেন। ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সি বলতে সাধারণত ডিজিটাল টাকাগুলোকে বোঝানো হয়েছে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি, এইভাবে লিখে দিবেন। ঘোস্ট সিম, যেই সিমের কোনো নাম পরিচয় বা কোনো কিছু ঠিকানা সঠিক নয়, অশনাক্তকৃত সিম, ঘোস্ট সিম। জুয়া বলতে সকল প্রকার বাজি, বেট করা, অনলাইন গ্যাম্বলিং সবকিছুই জুয়ার অন্তর্ভুক্ত হবে। জুয়ার স্থান, যেই স্থানটা জুয়ার জন্য ব্যবহৃত হয়, এটা বাস্তব কোনো স্থান হতে পারে অথবা কোনো অনলাইন মাধ্যমগুলো হতে পারে। আচ্ছা, এরপরে জুয়ার সামগ্রী, জুয়ার সামগ্রীর মধ্যে যে যে মাধ্যমগুলো ব্যবহার করে জুয়া খেলা হয়, হতে পারে মোবাইল, কম্পিউটার, কয়েন, কার্ড, পাশা, এগুলো সব জুয়ার সামগ্রী বলে বিবেচিত হবে। জুয়ার সামগ্রী, জুয়ার স্থান, এগুলো দেখবেন, গুরুত্বপূর্ণ। 7-8, টোটালাইজেটর, যে কোম্পানি, সংস্থা, যন্ত্র বা সফটওয়্যার কি করে জুয়ার টাকা পয়সাগুলো কতটা হবে, কি হবে, কোন ব্যক্তি কতটুকু টাকা পয়সা পাবে, ফলাফল, পুরস্কার নির্ধারণ করে, তাদেরকে বলা হয় টোটালাইজেটর। ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, একই কথা, যে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা ক্লাউড ভিত্তিক সিস্টেম, সামাজিক যোগাযোগ মাধ্যম, পেজ, এগুলো ব্যবহার করে কি করা হয়। আসসালামু আলাইকুম। আমি দুঃখিত, আমার একটা কল এসেছিল। আচ্ছা, তাহলে এই যে ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে গ্যামলিং করা হলে, জুয়া খেলা হলে, এটাকেই বলা হয় ডিজিটাল গ্যামলিং প্ল্যাটফর্ম। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে গেছি বেটিং বা বাজি কি জিনিস। আগেই তো দেখলাম, কোনো খেলা হতে পারে অথবা এমন কোনো পণ বা বাজি করা, যেটা খেলা বা প্রতিযোগিতা কোনো ঘটনার ফলাফলের উপরে টাকা বা অর্থ বা মূল্যবান সামগ্রী বিনিয়োগ করা। যারা বাজি ধরে তারাই হলো বাজিকর। বায়োমেট্রিক জালিয়াতি, এইটা একটু দেখবো। বায়োমেট্রিক জালিয়াতি বলতে দেখেন, বায়োমেট্রিক কথাটার অর্থ হলো শারীরিক বৈশিষ্ট্য বা গঠন, মানুষের হাতের আঙ্গুলের ছাপ হতে পারে, পায়ের আঙ্গুলের ছাপ হতে পারে, মুখমণ্ডল, আইরিশ, অথবা জৈবিক পরিচয়, শারীরিক বা জৈবিক বৈশিষ্ট্য ব্যবহার করে কোনো ব্যক্তির পরিচয় শনাক্তকরণের পদ্ধতিকে বলা হয় বায়োলজিক্যাল আইডেন্টিটি বা বায়োমেট্রিক পদ্ধতি। আচ্ছা, একজনের আঙ্গুলের ছাপ ব্যবহার করে আরেকজন কি করলো, একটা নকল আইডেন্টিটি ক্রিয়েট করলো। এইভাবে যে নকল আইডেন্টিটি ক্রিয়েট করে, এটাকে বলা হয় বায়োমেট্রিক জালিয়াতি। আচ্ছা, এরপরে ভুয়া এমএফএস অ্যাকাউন্ট দেখলাম আমরা, যে অন্য কোনো ব্যক্তির আইডি দিয়ে আরেকজন ব্যক্তি যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো তৈরি করে বা এই ধরনের অ্যাকাউন্ট খোলে, সেটাকে বলা হবে ভুয়া এমএফএস অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে ভুয়া সিম, এগুলো পারবেন, এগুলো একটু পড়ে নিবেন। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, নাম পরিচয় কি করে গোপন করে, নাম পরিচয় গোপন করে যদি ইন্টারনেট বা ওয়েবসাইট বা এই সার্ভার গুলো ব্যবহার করে
অনেক সময় জুয়া খেলার সময় কি করে, এই ধরনের নাম পরিচয় প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে তারা অনলাইনে অংশগ্রহণ করে, যাতে করে তাদের নামগুলো গোপন থাকে। এরপরে মিরর সাইট, অর্থাৎ আগে যে সাইটটা ব্লক হয়ে গেছে, এই ধরনের ব্লককৃত অথবা নিষিদ্ধ জুয়া যে ওয়েবসাইট, সেইখানে বিকল্প ডোমেইন ব্যবহার করে যেভাবেই হোক এই ফায়ারওয়াল ভেঙে প্রবেশ করে সেখানে নতুন করে পুনঃপ্রকাশ করা। আচ্ছা, স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং, এগুলো দেখলাম আমরা। এরপরে আমরা চলে যাব মূল কার্যক্রম, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা হলো অপরাধের অধ্যায়। শুনে খুবই খুশি হবেন যে মোটামুটি 11টা ধারা পড়লেই আর কিন্তু পড়া লাগে না। হ্যাঁ, বাকিগুলো আপনারা অলরেডি আগে পড়ে এসেছেন, বিভিন্ন আইনে আমরা অলরেডি পড়ে এসেছি। খেয়াল করেন, এই 11টা ধারা একদম মুখস্থ করে ফেলতে হবে। 11টা ধারা, 4 থেকে 14 ধারা, কত ধারা? 4 থেকে 14 ধারা পর্যন্ত আমরা পড়ে ফেলবো। 4-এ বলেছে জুয়া যদি কোনো ব্যক্তি খেলে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হলে অপরাধ। এখানে কেন লেখেনি জুয়া খেললে, জুয়ার জন্য যদি টাকা বিনিয়োগ করে, এগুলো কেন লেখেনি জানেন? সংজ্ঞাতেই যে বলে দিয়েছে জুয়া বলতে কি কি বোঝায়, সংজ্ঞাতেই বলে দিয়েছে বাজি ধরা, পণ ধরা, এই যে হাউজি খেলা, রুলেট পাশা, এগুলো খেলা। এই জন্য নতুন করে আর তারা সংজ্ঞাগুলো দেওয়ার কারণে এদিকে আর তারা বড় করেনি, ছোট ভাষায় বলে দিয়েছে কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হলে অপরাধ বলে গণ্য হবে। তাহলে 4-এ হলো জুয়ার অপরাধ। 5-এ যদি অনলাইন, ওই যে 2-এর সংজ্ঞা পড়লেন অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া। 3-এ সংজ্ঞা পড়েছেন, 2-এর 3-এ পড়লেন যে অনলাইন বেটিং, অনলাইন বেটিং এর সাথে যে কোনো ভাবে সম্পৃক্ত হলেই সেটা অপরাধ বলে গণ্য হবে। 6, তাহলে শুধু জুয়া যদি খেলে বা যে কোনো ধরনের জুয়া। 4, অনলাইনে জুয়া খেললে 5 অপরাধ, এগুলো কিন্তু দণ্ড না, শুধু অপরাধ। এরপরে 6 হলো অনলাইন বেটিং এর সাথে সম্পৃক্ত হলে অপরাধ। 7-এ হলো জুয়ার স্থান, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ব্যবহার ইত্যাদি করলে অপরাধ। 8-এ জুয়ার সামগ্রী, তাহলে স্থান, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ব্যবহার 7। 8, জুয়ার সামগ্রী, রক্ষণাবেক্ষণ, ব্যবহার 8। 9-এ হলো বাজিকর। তাহলে এই পর্যন্ত দেখেন সকল এই 4 থেকে 8 পর্যন্ত সবগুলা জুয়া খেলার সাথে সম্পৃক্ততা, তাই না? তাহলে 4-এ হলো জুয়া, 5-এ হলো দূরবর্তী জুয়া, অনলাইন জুয়া, 6-এ হলো বেটিং, অনলাইন বেটিং, 7-এ হলো জুয়ার স্থান, 8-এ হলো জুয়ার সামগ্রী। হ্যাঁ, এরপরে 9-এ হলো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজিকর হিসেবে, এখানে হলো অপরাধী ব্যক্তির কথা বলেছে। বাজিকর কারা? আর যে ব্যক্তি বাজিকর তিনিও অপরাধ করেছেন বা বাজিকর এই ধরনের কার্যক্রম পরিচালনা করলে সেটা একটা অপরাধ বলে গণ্য হবে। 10, দেখেন ম্যাচ ফিক্সিং করলে, স্পট ফিক্সিং করলে সেটি অপরাধ বলে গণ্য হবে। জুয়ার বিজ্ঞাপন, 11-তে বলেছে জুয়ার বিজ্ঞাপন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গণমাধ্যম অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো, ইনফ্লুয়েন্সার, যে কোনো শিল্পী হতে পারে, খেলোয়াড় হতে পারে, সেলিব্রিটি, জুয়ার উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রচারণা, মিথ্যা লাভের প্রতিশ্রুতি, বলে না যে এইটা করেন ওইটা করেন, এখানে কোনো ইয়া নাই, মিথ্যা প্রতিশ্রুতি নাই। এই যে প্রলোভনমূলক বিজ্ঞাপন, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, রেফারেল ক্যাম্পেইন, এগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে তিনি জুয়ার বিজ্ঞাপন প্রচার করেছেন, প্রচারণা করেছেন, স্পন্সরশিপ করেছেন, এগুলো অপরাধ বলে গণ্য হবে। 11 ধারার অধীনে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে। 12, দেখেন 12, ভিপিএন, প্রক্সি, মিরর সাইট, হোস্টিং, ডোমেইন সার্ভিস, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এগুলো করে যদি কোনো ব্যক্তি যে জিনিসটা ব্লক হয়ে গেছে এই ধরনের পুনরায় চালু করে বিকল্প ডোমেইন ব্যবহার করে, তাহলে এটি অপরাধ। অর্থাৎ প্রযুক্তিগত কোনো মাধ্যম বা অবকাঠামো ব্যবহার করে জুয়া পরিচালনা করা, জুয়ার তথ্যগুলো গোপন করা, এগুলোতে সহায়তা করা, সবগুলোই কি হবে? অপরাধ বলে গণ্য হবে। 12, তাহলে আরেকটু দেখি কি কি পড়েছি। 4-এ জুয়া, 5-এ অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, 6-এ অনলাইন বেটিং, 7-এ জুয়ার স্থান, 8-এ জুয়ার সামগ্রী বা 8-এ এই যে কার্ড, পাশা, টোটালাইজেটর, অন্যান্য যন্ত্রপাতিগুলো, সফটওয়্যার গুলো ব্যবহার করা। আচ্ছা, জুয়া যদি যে ব্যক্তি জুয়া খেললো তিনি যে অপরাধী হলেন 9-এ। 10-এ ফিক্সিং করলে অপরাধ। 11-তে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করলে অপরাধ। 12-তে বিজ্ঞাপন প্রচার করা, আমি দুঃখিত, 12-তে হলো এই ধরনের অপরাধের সহায়তা করা, যে কোনো ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে, গোপন নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক গুলো ব্যবহার করে কি করা? জুয়া পরিচালনা করা বা এগুলোতে সাহায্য করা। 11-তেই ছিল বিজ্ঞাপন, তাই না? 11-তে বিজ্ঞাপন, 12-তে নেটওয়ার্ক ব্যবহার করে জুয়ার তথ্যগুলো গোপন করা বা এই ধরনের কাজে সাহায্য সহযোগিতা করা। 13-তে আসেন ভুয়া সিম ব্যবহার করা, ভুয়া সিম, গোস্ট সিম, এগুলো ব্যবহার করে ভুয়া এমএফএস অ্যাকাউন্ট,
এমএফএস অ্যাকাউন্ট বা জাল পরিচয় ব্যবহার করে জুয়া বেটিং কার্যক্রম পরিচালনা করা, অন্য ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, আঙ্গুলের ছাপ, মুখমণ্ডল, বায়োমেট্রিক তথ্য, ডিজিটাল পরিচয়গুলো ব্যবহার করে জুয়া বেটিং সংক্রান্ত এগুলো অ্যাকাউন্ট যদি খোলে পরিচালনা করে, তাহলে সেটা খেলে নাই, শুধু অ্যাকাউন্ট খুলেছে দেখেন, তারপরেও 13 ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে। 14 ধারা দেখেন, জুয়ার অর্থগুলো লেনদেন পাচার করা। এই যে জুয়ার অর্থ যদি লেনদেন করে, স্থানান্তর করে, গোপন করে, বৈধতা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক, এমএফএস, ডিজিটাল ওয়ালেট, হাওলা, হুন্ডি এগুলো যদি করে, আর্থিকভাবে এগুলো ব্যবস্থাপনা করে, ক্রিপ্টোকারেন্সি, ভার্চুয়াল সম্পদ, এগুলো ডিজিটাল সম্পদে কোনো কিছু রূপান্তর করে, সংরক্ষণ করে, স্থানান্তর করে, সেগুলো অপরাধ বলে গণ্য হবে 14 ধারা। এই 4 থেকে 14 ধারা, 11টা ধারা আপনারা গুনলে দেখবেন, 11টা ধারা, এই 11টা ধারাই হলো অপরাধ, পরের 11টা ধারাই হলো দণ্ড। তাহলে কত ধারা পর্যন্ত দণ্ড যাবে? 15 থেকে 25, 15 থেকে 25 পর্যন্ত দণ্ড। তাহলে দণ্ডগুলো আর পড়ার দরকার আছে বলেন? কোন দিক দিয়ে 9টা বাজে? আচ্ছা, তাহলে 15 থেকে 25 পর্যন্ত দণ্ড। তাহলে আপনি যদি 4 থেকে 14 পর্যন্ত মুখস্থ করেন, বাকি 4-এর বদলে 4-এর অপরাধের দণ্ড 15, 5-এর 16, 6-এর 17, 7-এর 18, 9-এর 19, এভাবে আমরা, দুঃখিত, 8-এর 19, 9-এর 20। অর্থাৎ প্রথমে যে আমরা 11টা ধারা পড়লাম, এই 11টা ধারায় অপরাধ, এবং এই অপরাধগুলোর দণ্ড 15 থেকে 25 ধারার মধ্যে বর্ণিত। তাহলে একটু এক নজর তারপরেও দেখি, 4 ধারায় যে অপরাধটা সংগঠন হলো, সেই অপরাধ যদি কোনো ব্যক্তি করে, 15তে তার দণ্ডের ব্যবস্থা। 5-এ বর্ণিত অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া খেললে 16তে ব্যবস্থা, অনলাইনে বেটিং করলে 17তে ব্যবস্থা, জুয়া ব্যবস্থাপনা, জুয়ার স্থান পরিচালনা করলে, রক্ষণাবেক্ষণ করলে, অর্থাৎ 7 ধারার বর্ণিত অপরাধ করলে 18তে দণ্ড, 19-এ জুয়ার সামগ্রী রক্ষণাবেক্ষণ এগুলো ব্যবহারের দণ্ড। এই দেখেন, 19-এর সাথে 8 ধারার অপরাধ করলে 19-এ দণ্ড। আর এই সামগ্রীগুলো আদালত কি করতে পারবে? বাজেয়াপ্ত বা ধ্বংস সাধনের নির্দেশ দিতে পারবে 19-এ। আচ্ছা, 8-এ বর্ণিত জুয়া সামগ্রী সংরক্ষণ, প্রস্তুত, সরবরাহ, বিক্রয়, বিতরণ, আমদানি রপ্তানি করলে তিনিও দণ্ডিত হবেন। পাশাপাশি এই সামগ্রীগুলো আদালত কি করবে? ধ্বংস করার জন্য নির্দেশ দিতে পারবে। আচ্ছা, এরপরে বাজিকর 20 দেখেন, 9 ধারায় যে অপরাধ পড়ে আসলাম আমরা, 9 ধারায় যদি কোনো ব্যক্তি কি করে, নিজে জুয়া খেলায় অংশগ্রহণ করে, তাহলে তিনি কি হবেন? বাজিকর বলে গণ্য হবেন। এই যে কোনো ব্যক্তি বাজিকর হলে বা জুয়ার কার্যক্রম পরিচালনা করলে তিনি 19 ধারা, দুঃখিত, 20 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। এবার আসেন দেখবো ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিং এর দণ্ড। এই যে 10-এর যে অপরাধ দেখেন, 9-এর জন্য 20, 10-এর জন্য 21, 11-এর জন্য এই যে গণমাধ্যমে যদি কি করে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলো ব্যবহার করে যদি একইভাবে বিজ্ঞাপন, প্রলোভনমূলক বিজ্ঞাপন প্রচার করে, মোট কথা জুয়ার বিজ্ঞাপন, জুয়ার বিজ্ঞাপন করেছেন, অপরাধ 11, দণ্ড 22। যে কোনো ডিজিটাল সার্ভার ব্যবহার করেছেন, ক্লাউড সার্ভার, হোস্টিং, ডোমেইন সার্ভিস, এগুলো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এগুলো ব্যবহার করে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, অপরাধ হবে 12 ধারায়, দণ্ড হলো 23। আচ্ছা, একটু অপেক্ষা করি, হ্যাঁ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে দেখেন, আপনি যদি এই 4 থেকে 14 ধারাটা মুখস্থ করতে পারেন, এই 11টা ধারা, এরপরে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এই পর্যন্ত আপনি গুনবেন, 25 পর্যন্ত। এরপরে শুধু দরকার হলে 25 পর্যন্ত লিখবেন, লিখে 4 থেকে শুরু করে সবগুলো ধারা পাশে পাশে বসাবেন, তাহলেই দণ্ড পেয়ে যাবেন। এটা হলো সবচেয়ে ইজি ওয়ে। এত বেশি আপনি কোন ধারার দণ্ড, যেমন ধরেন সড়ক পরিবহনের দণ্ডগুলো কিছু ধারা এলোমেলো আছে, ওইখানে পড়তে বা মনে রাখতে একটু কষ্ট। তো এই জুয়া আইনে দেখেন কত সুন্দর করে দিয়েছে তারা, 25 পর্যন্ত এই দণ্ডের ব্যবস্থা। তাহলে দেখেন, 21-এ হলো ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিং এর দণ্ড। 19 ধারাটা কিন্তু 2বার লিখেছে তারা, হ্যাঁ, এই জন্য এই জায়গাটাতে একটু আমার এলোমেলো লাগলো, এটা রিপিট হয়েছে, হ্যাঁ, এটা অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই। 19-এর 2টাই উপধারা, 19-এর 1 এবং 2।
সফটওয়্যারে কোনো কারণে এইভাবে এসেছে, গেজেটে কিন্তু আবার ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা 21-এ ছিলাম ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিং এর দণ্ড। এত বেশি আপনার দণ্ডগুলো ওইভাবে মুখস্থ করার দরকার নেই, শুধু কোন ধারার দণ্ড কোন ধারায় এইটুকু আপনি যদি ক্যাপচার করতে পারেন এটাই আলহামদুলিল্লাহ। এরপরে জুয়ার বিজ্ঞাপন প্রচারের দণ্ড 22, 11 দুগুণে 22, এটা আবার একটা মনে রাখার সুবিধা, 11 ধারার দ্বিগুণ হলে 22-এ দণ্ড, বাকিগুলো মিলবে না কিন্তু। 23-এ 12 ধারার দণ্ড, 12-তে যে অপরাধ অনুষ্ঠিত হলো সেটার দণ্ড 23 ধারায়। 24-এ বলেছে ভুয়া সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট বা বায়োমেট্রিক জালিয়াতি যে করলো, আমরা দেখেছি মানুষের, অন্য মানুষের ছবি বা অন্য মানুষের ফিঙ্গারপ্রিন্ট এগুলো ব্যবহার করে যে করা, জালিয়াতি করা, এগুলোর দণ্ড 24 ধারা। আর এই টাকাগুলো পাচার করার দণ্ডটা এসেছে 25 ধারা, অর্থাৎ 14 ধারার দণ্ড 25 ধারা। তাহলে 1 থেকে 14 পর্যন্ত, 4 থেকে 14 পর্যন্ত পড়লেই হয়ে যাচ্ছে। এইবার আমরা যাব 26 ধারা, কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ। আচ্ছা, কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ আপনারা কে জানেন না বলেন? বিভিন্ন আইনে আমরা বহুবার কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ দেখেছি। তো জুয়া আইনে অনেক সময় অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকবে। এই প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদেরকে কোম্পানিদেরকে দণ্ডিত করার জন্য কিন্তু একটা আলাদা ধারা 26-এ হচ্ছে কোম্পানি বা কর্পোরেট সংস্থা, তারা যদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্যামলিং করে তাদের দণ্ডের ব্যবস্থা হলো, মানে তাদের দণ্ড না, ঠিক তাদেরকেও কি করা যাবে, দণ্ডিত করা যাবে। কিন্তু আমরা দেখেছি অন্যান্য আইনে যেমন শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত করা যায়, একইভাবে কিন্তু তাদেরকেও অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। তো গ্যামলিং করলে তারাও জুয়ার অধীনে দণ্ডপ্রাপ্ত হবেন। জুয়া খেললে জুয়া খেলার দণ্ড পাবেন, 4-এর দণ্ড যেটা সেটা পাবেন। অনলাইন বেটিং করলে বেটিং এর দণ্ড পাবেন। কিন্তু কোম্পানিও অপরাধ করলে দণ্ডের আওতাভুক্ত হবেন, এই বিধানটা দিয়েছে 26 ধারা। এরপরে 27-এ দেখবো অপরাধের প্ররোচনা এবং সহায়তা। এগুলো আপনারা জানেন, কোন ব্যক্তি অপরাধের সহায়তা, ষড়যন্ত্র, প্ররোচনা করলে, অর্থ বিনিয়োগ করলে, যাই করুক না কেন, মূল অপরাধের জন্য যে দণ্ড দেয়া যায়, নির্ধারিত দণ্ড, এই দণ্ডে তিনি দণ্ডিত হবেন। 28-এ অপরাধ পুনঃসংগঠনের দণ্ড, দেখেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ, কি সর্বোচ্চ যে দণ্ড, ধরেন কোথাও আছে 2 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত দণ্ডের ব্যবস্থা, তাহলে সর্বোচ্চ কোনটা? 5 লাখ টাকা, সর্বোচ্চর দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন যদি অপরাধ পুনঃসংগঠন করেন। তাহলে 26-এ কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ, 27-এ অপরাধের ষড়যন্ত্র প্ররোচনা, 28-এ অপরাধ পুনঃসংগঠন, 29-এ দেখেন জুয়ার অর্থ সম্পদ, ডিজিটাল সম্পদ গুলো বাজেয়াপ্তকরণ, এগুলো আদালত আদেশ দিতে পারবে। এমএফএস অ্যাকাউন্ট বলেন, ডিজিটাল ডিজিটাল ওয়ালেট বলেন, ক্রিপ্টো অ্যাসেট বলেন, সার্ভার, ডোমেইন, সিম সার্ভিস, এগুলো সকল কিছু বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারবে। এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। কিভাবে বাজেয়াপ্ত করে? 29 ধারায় বাজেয়াপ্ত করতে পারে আদালত যদি বুঝতে পারে যে এগুলো জুয়ার জন্য ব্যবহৃত হয়েছে। 30-এ অভিযোগ দায়ের, দেখেন কে কে অভিযোগ, কোথায় কোথায় অভিযোগ দিতে পারবে। কোনো আদালত, জেলা ম্যাজিস্ট্রেট বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্মচারী অথবা সাব ইন্সপেক্টরের নিম্নে নন এমন পুলিশ কর্মকর্তার অভিযোগ ব্যতীত অপরাধ বিচারার্থে গ্রহণ হবে না। তাহলে শুধু পুলিশ অফিসারই না, যে কোনো আদালত নির্দেশ দিতে পারে, জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারাও কি করতে পারে, এই জুয়া সংক্রান্তে অপরাধের অভিযোগ প্রদান করতে পারে। তাদের অভিযোগ ব্যতীত কোনো মামলা বিচারার্থে গ্রহণ হবে না। সাব ইন্সপেক্টর 31-এ বলেছে তদন্ত, সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা কি করতে পারবেন? তদন্ত করতে পারবেন যদি সরকার উপযুক্ত মনে করেন। তাহলে দেখেন কে? সরকার। সরকার যদি উপযুক্ত মনে করেন যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষের নিকটে তদন্ত হস্তান্তর করতে পারবেন। অভিযুক্ত ব্যক্তির এমএফএস অ্যাকাউন্ট যদি থেকে থাকে, ডিজিটাল ওয়ালেট থেকে থাকে, ক্রিপ্টো ওয়ালেট থেকে থাকে, এগুলো অস্থায়ীভাবে ফ্রিজ করে দেওয়া যেতে পারে। কে পারবে? তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে এগুলো ফ্রিজ করে দিতে পারবে। 32-এ বিচার সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারগুলো হবে। এছাড়া অন্যান্য বিচার উপযুক্ত আদালতে হবে। যদি অনলাইন মাধ্যম ব্যবহার করে গ্যামলিং হয় সেক্ষেত্রে সাইবার সুরক্ষা যে ট্রাইব্যুনাল আছে, সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে বিচারগুলো হবে। বাদ বাকি সিআরপিসি তে বর্ণিত এখতিয়ারাধীন আদালতে, এমনি জুয়া খেলেছে, তাস পাশা খেলেছে, সেক্ষেত্রে আপনি এখতিয়ারাধীন আদালতে বিচারযোগ্য হবে। আচ্ছা, তাহলে 32-এ বিচার, শিশু আইনের কত ধারায় বিচার করেছিলেন আপনারা একটু লেখেন দিনই। তাহলে 32-এ বিচার, 33-এ দেখেন ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। 34-এ অপরাধগুলোর আমলযোগ্যতা, জামিনযোগ্যতা, আপোষযোগ্যতা, কগনিজেবল, নন বেইলেবল, নন কম্পাউন্ডেবল হবে। তার মানে আমলযোগ্য, আবার কি নাই, জামিনও নাই, আবার আপোষও নাই। কগনিজেবল, নন বেইলেবল, নন কম্পাউন্ডেবল। আচ্ছা, 35-এ বলেছে ফৌজদারি কার্যবিধি লাগবে না। তল্লাশি এবং জব্দ, 36 ধারাটা দেখবো আমরা, তল্লাশি এবং জব্দ।
দেখেন 36-এ বলেছে যদি কোথাও কোনো এই ধরনের নেটওয়ার্ক সফটওয়্যার কম্পিউটার মাধ্যম বা প্রযুক্তি যাই হোক না কেন এগুলো ব্যবহার করে কি করা হয়, যে কোনো ধরনের জুয়া খেলা বা এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠন হয়, তাহলে পুলিশ অফিসার হতে পারে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হতে পারে। দেখেন যদি কোনো পুলিশ অফিসারের এমন বিশ্বাস করার কারণ থাকে, এই বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে তিনি কোথায় আবেদন করবেন, খেয়াল করেন, সাইবার ট্রাইব্যুনাল। তাহলে অনলাইন মাধ্যমগুলো ব্যবহার করে, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যদি জুয়া খেলা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে পরোয়ানা সংগ্রহ করার পদ্ধতি আলোচনা করুন বা পরোয়ানা নিয়ে তল্লাশির পদ্ধতি আলোচনা করুন। কত ধারা? 36 ধারা। তাহলে 36-এ পুলিশ অফিসার যদি বিশ্বাস করার কারণ থাকে কোথাও কোনো জুয়া খেলা হচ্ছে, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার সিস্টেম, কার্ড, ভাষা, ডেটাবেজ এগুলো ব্যবহার করে কোথাও কোনো জুয়া খেলা হচ্ছে, তাহলে তিনি সাইবার ট্রাইব্যুনালের নিকটে তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করতে পারবেন। বুঝতে পারলাম? তাহলে সাইবার ট্রাইব্যুনালে তল্লাশির জন্য ওয়ারেন্ট চাইবেন, তারা ওয়ারেন্ট দিলে ওয়ারেন্ট মোতাবেক তিনি গিয়ে এগুলো তল্লাশি এবং জব্দ কার্যক্রম সম্পন্ন করবেন। 36-এর 1 এইটুকু হলো পরোয়ানা সহ তল্লাশি। এইবার আসেন বিনা পরোয়ানায় তল্লাশি দেখবো আমরা 36-এর 2। আপনারা তো পরোয়ানা সহ তল্লাশি, বিনা পরোয়ানায় তল্লাশি পড়ে এসেছেন। কোন আইনের কত ধারা পড়লেন? রিসেন্ট যে আইনগুলো পড়লেন, সাইবার সুরক্ষা পড়েছেন না? 34-35 পরোয়ানা সহ তল্লাশি, বিনা পরোয়ানায় তল্লাশি। মানব পাচার পড়েছেন 31-এ তল্লাশি। তল্লাশি কার্যক্রম কিভাবে পরিচালিত হবে 31। মানব পাচারের 31 সেম কথাগুলো এইখানে বলেছে জুয়া আইনের 36 ধারা। আচ্ছা, জুয়া প্রতিরোধ আইনের 36 ধারা এইটুকু হলো। 36-এর 1 হলো পরোয়ানা সহ তল্লাশি, 36-এর 2 হলো যদি মনে হয় যে দ্রুত যদি তল্লাশি করা না হয় তাহলে এগুলো মুছে ফেলা হতে পারে, তথ্যগুলো পরিবর্তন করা হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অন্য কোনো কারণে দুষ্প্রাপ্য হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করে নিম্নলিখিত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। কি কি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন দেখেন, সেখানে প্রবেশ করতে পারবেন, তল্লাশি করতে পারবেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন, দলিল পত্রগুলো জব্দ করতে পারবেন, কোনো ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন ও প্রয়োজনে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করার পর ট্রাইব্যুনালের নিকটে প্রতিবেদন দিবেন। আর এই যে দেখেন, গ্রেপ্তারের পর সংবিধানের 33 নং অনুচ্ছেদ অনুযায়ী অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে ওই ব্যক্তিকে আদালতে হাজির করবেন। তো এই একই ধারা, তল্লাশি এবং জব্দের ধারা কত আইনে কতবার পড়লেন, শুধুমাত্র একই কথাবার্তা, শুধু ধারাটা মনে রাখলেই হবে। জুয়া আইনের ক্ষেত্রে 36 ধারায় হলো তল্লাশি, সাইবার সুরক্ষা 34-35, মানব পাচারের 31, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারা। আচ্ছা, এরপরে আমরা দেখব 36 গেল, 37টা দেখি কি বলেছে। জুয়ার স্থানগুলো সিলগালা করতে পারবে। কে সিলগালা করার জন্য নির্দেশ দিবে? আদালত। আদালত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ তারা কি করতে পারবে? সাময়িকভাবে বা স্থায়ীভাবে এগুলো সিলগালা বা বন্ধ করার জন্য নির্দেশ দিতে পারবে। এই যে দেখেন, ওয়েবসাইট, সার্ভার এগুলো ব্লক করার ক্ষমতা, রক করার ক্ষমতা, তাই না? তাহলে আসলে ব্লক হবে। হ্যাঁ, তাহলে সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ জনস্বার্থে বা এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো, আইপি অ্যাড্রেস, ইউআরএল বলেন, সোশ্যাল মিডিয়া পেজ, গ্রুপ, চ্যানেল, ডিজিটাল গ্যামলিং প্ল্যাটফর্ম সব কিছু ব্লক করে দিতে পারবে, অপসারণ করে দিতে পারবে। কে? সরকার অথবা নির্ধারিত কর্তৃপক্ষ। এই দুইজন ব্যক্তি অপসারণ করতে পারবে। সাইবার সুরক্ষা আইন অনুযায়ী কে কে অপসারণ করতে পারে আমরা দেখেছি, বিটিআরসি পারে। বিটিআরসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করলে সেই কর্তৃপক্ষও পারে। এখানে কি বলেছে? সরকার এবং সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ এই ওয়েবসাইট গুলো ব্লক করে দিতে পারে। মিরর সাইট, ক্লোন সাইট, ডোমেইন ব্যবহার করা হয়, এগুলো ব্লক করে দিতে পারে। আচ্ছা, এরপরে 39-এ বলেছে একইভাবে অ্যাকাউন্ট গুলো, যে ওয়ালেট গুলো আছে এগুলো সব কি করা যাবে? একইভাবে এগুলো বন্ধ করতে হয়। ক্রিপ্টো ওয়ালেট দেখেন, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টো ওয়ালেট, আর্থিক অ্যাকাউন্ট গুলো বন্ধ করার জন্য নির্দেশ দিতে পারবে। এই আইনের অধীনে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট এই ধরনের জুয়ার কাজে ব্যবহৃত হয়, আর্থিক কোনো অ্যাকাউন্ট যেটা জুয়ার কাজে ব্যবহৃত হয়, সেটা আদালত এই অ্যাকাউন্ট গুলো বন্ধ করার নির্দেশ দিতে পারবে। জাতীয় ডিজিটাল ডেটাবেস প্রণয়ন,
তাহলে দেখেন এই অর্থ পাচার এগুলো রোধ করার দরকার আছে কিনা, বাংলাদেশের অর্থ বিদেশে যাচ্ছে, এগুলো রোধ করার দরকার আছে কিনা। এই উদ্যোগ নিতে পারবে সরকার যে এই টাকা পয়সাগুলো যাতে অন্য কোথাও পাচারের শিকার না হয়, অপরাধগুলো যাতে প্রতিরোধ করা হয়, এই প্রতিরোধের উদ্দেশ্যে নির্ধারিত পদ্ধতিতে একটি জাতীয় ডিজিটাল ব্ল্যাকলিস্ট ডাটাবেস প্রণয়ন করতে পারবে। এই ডাটাবেসে অপরাধী ব্যক্তির এনআইডি, সিম, এমএফএস অ্যাকাউন্ট, ব্যাংকের হিসাব নম্বর, ওয়ালেট, ডিভাইস, ডোমেন, আইপি অ্যাড্রেস, ওয়েবসাইট, মোবাইল সকল প্রকার তথ্যগুলো অন্তর্ভুক্ত থাকবে এমন একটা ডেটাবেস তৈরি করবে। আচ্ছা, এরপরে দেখবো আরো কি কি করবে। লিঙ্কিং সিস্টেম চালু করতে পারবে এনআইডির সঙ্গে সিম, এমএফএস অ্যাকাউন্টের লিঙ্কিং। ধরেন আপনার একটা ডিজিটাল অ্যাকাউন্ট আছে, যেমন বিকাশ অ্যাকাউন্ট, আমরা এখন বিকাশ সাধারণত অনেকেই আছে কি করে বিকাশ অ্যাকাউন্ট অ্যাপ ছাড়া ব্যবহারই করে না, যেমন অনেকেই ব্যবহার করে না, অ্যাপস এর মাধ্যমে টাকাগুলো লেনদেন করে, আমিও অনেক সময় এরকম করি। কতক্ষণে *247# দিবেন, তার থেকে অ্যাপস ব্যবহার করেন। তো এটা কিন্তু আপনার অনলাইন ওয়ালেট, তাই না? তো এই যে বিকাশ অ্যাপসটা আপনি খোলেন, তখন কি আপনার এনআইডির দরকার হয় কিনা? এখন আরো কি করে, ফেস রিকগনিশন করে, আপনার চোখ আইরিশ দেখে, স্ক্যান করে, এগুলোর মাধ্যমে কিন্তু অ্যাপস গুলো খোলে। তখন দেখবেন একজন ব্যক্তির পরিচয় অলরেডি ওটার সঙ্গে লিঙ্ক আপ থাকে, থাকে না? তো এটাই বলেছে এমন সিস্টেম চালু করবে যাতে করে এনআইডির সঙ্গে সিম বা তার যে ন্যাশনাল অ্যাকাউন্টটা আছে, দেখেন ন্যাশনাল আইডি কার্ড, সিমের যে অ্যাকাউন্ট অথবা তার যে এমএফএস অ্যাকাউন্ট আছে এটার সাথে লিঙ্ক আপ করবে, যাতে করে কোন ব্যক্তি কোথায় টাকাগুলো স্থানান্তর করছে, কার অ্যাকাউন্টে দিচ্ছে নিচ্ছে, এগুলো সহজেই শনাক্তকরণ করা সম্ভব হয়। আবার কোন ন্যাশনাল আইডির বিপরীতে কতগুলো সিম, আগে তো ভুরি ভুরি সিম রেজিস্ট্রেশন করা যেত, এখন লিমিটেশন আছে কিনা, আপনি একটা এনআইডি দিয়ে সুনির্ধারিত সিমের বাইরে সিম রেজিস্ট্রেশন করতে পারবেন না। আবার দেখেন বায়োমেট্রিক ভেরিফিকেশন, ফেসিয়াল রিকগনিশন, রিস্ক বেসড ভেরিফিকেশন সিস্টেম এগুলো চালু করতে পারবে, যাতে করে এই গ্যামলিং গুলো প্রতিরোধ করা যায়, প্রতিরোধের উদ্দেশ্যে। হ্যাঁ, এরপরে 42-এ বলেছে আন্তঃ সংস্থা টাস্ক ফোর্স, ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স এটাও গঠন করা যাবে, যার মাধ্যমে এরা আবার কি করবে, এরা একটা আইন প্রয়োগকারী সংস্থা থাকবে, গোয়েন্দা, তারা এগুলো কি করবে, সবকিছু তথ্যগুলো বিচার বিশ্লেষণ করবে, অর্থাৎ তদন্ত করবে, সোজা কথা। এই উদ্দেশ্যে একটা টাস্ক ফোর্স গঠন করা যাবে। এগুলো দেখেন আইন প্রণয়নের সাথে সাথে এগুলো কিন্তু সরকার করতে পারবে। আচ্ছা, এরপরে জুয়া প্রতিরোধে মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, 43 ধারাটা। বিভিন্ন মন্ত্রণালয় এখানে জড়িত আছে, দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কি কি করবে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তাদের কি কি দায়িত্ব, বিটিআরসি কি করবে, বিএফআইইউ আমরা পড়েছি না, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারা কি করবে, নির্বাচন কমিশনের কতটুকু দায়িত্ব, গোয়েন্দা সংস্থাগুলো কি কি করবে, অর্থাৎ বিভিন্ন বিষয় এখানে ইনক্লুড, সকলের দায়িত্ব আছে। শুধুমাত্র সরকার, পুলিশ অথবা আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের উপরেই দায়িত্ব সীমাবদ্ধ নয়, মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে এখানে সম্পৃক্ত করা হয়েছে, যাতে করে অপরাধগুলো নিয়ন্ত্রণ করা যায়। এই দেখেন কি কি বলেছে, সিআইডিও এখানে ইনক্লুড থাকবে, তারাও কি করবে, ডিজিটাল ফরেন্সিক বিশ্লেষণ করবে, অপরাধী শনাক্তকরণ করবে। এমনকি ধর্ম মন্ত্রণালয় যে আছে তারাও সামাজিক সচেতনতা সৃষ্টির কাজ করবে, তথ্য প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করবে। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, তারা তো সাধারণত খেলাধুলার সঙ্গে জড়িত, তারা বেটিং, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এগুলো প্রতিরোধ করার চেষ্টা করবে। এমনকি শিক্ষা মন্ত্রণালয় এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি করবে। তাহলে কোন কোন মন্ত্রণালয় জুয়ার সঙ্গে সম্পৃক্ত, তাদের দায় দায়িত্ব সমূহ কি কি আসতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো আমরা একটু দেখে নেব, একবার রিডিং পড়লে আশা করি লিখতে পারবেন। এরপরে এআই ভিত্তিক মনিটরিং করা যাবে। এখন তো দেখেছেন সব এআই কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর মাধ্যমে কি করা যায়, এখন দেখেন কোনো মানুষের ছবি যেমন ইচ্ছা তেমন ছবি তৈরি করা যায়, ফেক ছবি তৈরি করা যায়। তো এআই ভিত্তিক মনিটরিং সিস্টেম চালু করা যাবে, ডিপ প্যাকেট ইন্সপেকশন করা যাবে, ডিপিআই, এগুলোর মাধ্যমে কি করা যাবে, যে কোনো ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন জুয়াগুলো শনাক্ত এবং প্রতিরোধ, শনাক্ত অপরাধ ডিটেক্ট করা এবং এটার প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করা যাবে। এই পর্যন্তই থাকবে আমাদের পড়া। ধন্যবাদ সবাইকে, আরেকবার একটু রিভিশনে যাব। আচ্ছা, কি কি পড়লাম খেয়াল করেন। প্রথমে পড়েছি সংজ্ঞাগুলোতে আর গেলাম না। এরপরে আমরা 4 ধারা থেকে দেখেছি অপরাধ, 4 থেকে 14 পর্যন্ত অপরাধ। 4-এ জুয়ার অপরাধ, 5-এ দূরবর্তী জুয়া বা অনলাইন জুয়া, 6-এ অনলাইন বেটিং, 7-এ জুয়ার স্থান, 8-এ জুয়ার সামগ্রী, 9-এ জুয়া যিনি খেললেন তিনি বাজিকর, 10-এ হলো ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, 11-তে জুয়ার বিজ্ঞাপন দেয়া, 12-তে
সার্ভার ব্যবহারের মাধ্যমে, ওয়েবসাইট গুলো ব্যবহারের মাধ্যমে, প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে জুয়া খেলা বা সেটা অপরাধ বলে গণ্য হবে। 12 13তে বলেছে এই যে ভুয়া অ্যাকাউন্ট গুলো, জাল অ্যাকাউন্ট গুলো, জাল পরিচয়, জাল সিম ব্যবহার করে জুয়া খেলা বা এই ধরনের অপরাধগুলো, এগুলো জাল করা। 14তে বলেছে টাকা পয়সা পাচার করা। এই পর্যন্তই অপরাধ। এরপরে 15 থেকে শুরু হয়েছে দণ্ড, 15 থেকে 25 পর্যন্ত দণ্ড। 26-এ বলেছে কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ, কোম্পানিকেও দণ্ডের আওতাভুক্ত করা যাবে, ব্যক্তিকে তো আওতাভুক্ত করা যাবেই, ব্যক্তিও কিন্তু কোম্পানি। হ্যাঁ, আচ্ছা, অনেক ব্যক্তিও কোম্পানি বলে গণ্য হবে। একটু পড়লে কোম্পানির সংজ্ঞা পড়লে, ব্যক্তির সংজ্ঞা পড়লেই আপনারা দেখতে পাবেন। তো 26-এ কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ, তাদেরকেও, কোম্পানিকেও দণ্ডিত করা যাবে, ব্যক্তিকেও দণ্ডিত করা যাবে। 27-এ অপরাধে সহায়তা প্ররোচনা, 28-এ অপরাধ পুনঃসংগঠনের দণ্ড। 29-এ জুয়ার যে সম্পদগুলো এগুলো বাজেয়াপ্তকরণ করা যাবে, আদালত নির্দেশ দিতে পারবে। 30-এ অভিযোগ দায়ের সাব ইন্সপেক্টর পারবেন, পাশাপাশি অন্যান্য ব্যক্তিবর্গ তারাও অভিযোগ দায়ের করতে পারবেন। আদালতে অভিযোগ দায়ের করা যাবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও অভিযোগ দিতে পারবে। তাদের লিখিত রিপোর্ট ব্যতীত অপরাধ আমলে বিচারের জন্য গ্রহণ করবে না। আচ্ছা, এরপরে 31-এ বলেছে তদন্ত তদন্ত করতে পারবে সাব ইন্সপেক্টর, সরকার চাইলে উপযুক্ত কোনো কর্তৃপক্ষের অধীনেও তদন্তটা হস্তান্তর করতে পারবে। আচ্ছা, তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে ওই যে অ্যাকাউন্ট গুলো দেখলাম আমরা, অনলাইন যে ওয়ালেট, ডিজিটাল ওয়ালেট, এগুলো স্থগিত করতে পারবে, অস্থায়ীভাবে ফ্রিজ করে দিতে পারবে। 32-এ বিচার, বিচার লিখেছিলেন বিচার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করি, আপনাদের মেসেজ দেখতে পারি না তো। পিডিএফ দিলে ভালো হবে। কেন, পিডিএফটা তো দেয়া আছে শাহিন ভাইয়া, কালকেই না পিডিএফ দিছে রিপন মাহমুদ ভাই, আর কে কে যেন পিডিএফ দিছে। এত দিনে সব ডিলিট করে দিবে কি? আচ্ছা, ওই সময় আমি মেসেজ খেয়াল করিনি, দুঃখিত। যেখানে ছিলাম, 32-এ বিচার, 33-এ মোবাইল কোর্টের এখতিয়ার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও কি করা যাবে, বিচার করা যাবে। এরপরে 34 অপরাধের আমলযোগ্যতা, আমলযোগ্য হবে, জামিনও নাই, আপোষও নাই। 36 তল্লাশি এবং জব্দ, পরোয়ানা সহ তল্লাশি করা যাবে, বিনা পরোয়ানায় উপযুক্ত কারণবশত তল্লাশি করা যাবে। তল্লাশিতে বাধাপ্রাপ্ত হলে ওই যে ফৌজদারি কার্যবিধির বিধানগুলো প্রযোজ্য হবে। আচ্ছা, এরপরে 37-এ জুয়ার স্থানগুলো সিলগালা করা যাবে, 38-এ অ্যাপস ট্যাপস এগুলো যা আছে সবকিছু ব্লক করা যাবে। এরপরে 39-এ বলেছে ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলো ব্যবহৃত হবে সেগুলোও কি করা যাবে, আদালত চাইলে এগুলো অ্যাকাউন্ট গুলো বন্ধের নির্দেশ দিতে পারবে। 40 থেকে প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ, জাতীয় ডিজিটাল ব্ল্যাকলিস্ট ডেটাবেস প্রণয়ন করতে পারবে। এনআইডি এর সঙ্গে এমএফএস অ্যাকাউন্ট গুলো লিঙ্ক আপ করতে পারবে, লিঙ্কিং সিস্টেম বাস্তবায়ন করতে পারবে, টাস্ক ফোর্স গঠন করতে পারবে। জুয়া প্রতিরোধে মন্ত্রণালয়ের দায়িত্ব হলো 43। তাহলে 39-এ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, 40-এ ডিজিটাল ডাটাবেস ব্ল্যাকলিস্ট প্রণয়ন, ব্ল্যাকলিস্ট ডেটাবেস প্রণয়ন, 40 এনআইডির সঙ্গে, এনআইডি পরিচয়পত্র এগুলোর সঙ্গে লিঙ্ক করবে, কত, 41। 42-এ বলেছে টাস্ক ফোর্স গঠন করা যাবে, আন্তঃসংস্থা। 43-এ জুয়া প্রতিরোধের মন্ত্রণালয়ের দায় দায়িত্ব। 44-এ এআই ভিত্তিক মনিটরিং করা যাবে। এই পর্যন্তই, আর বাকিগুলো নাই। ও আচ্ছা, 45টা একটু দেখতে পারেন, সামাজিক সচেতনতা, দরকার নাই, আমরা সবাই সচেতন, তাই না? এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।